বিসমিল্লাহ বলে বিএনপি আল্লাহর রহমতে দুর্নীতি শুরু করে দিয়েছে। আর দুর্নীতিটা শুরু করেছে সংসদের কেনাকাটা দিয়ে। অথচ যে সংসদে বসে এমপি মন্ত্রীরা দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে কথা বলার কথা ছিল, সেই সংসদের কেনাকাটা দিয়েই দুর্নীতি শুরু হয়েছে। পতিত স্বৈরাচার গোষ্ঠীর বা স্বৈরাচারী আওয়ামী লীগের বিএনপিকে নিয়ে একটা প্রমিনেন্ট ন্যারেটিভ ছিল, স্পেশালি বিএনপির 2001 থেকে 2005 এই রেজিমকে নিয়ে বলা হয় এই রেজিমে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে সে হাওয়া ভবনকে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের এক আখড়া গড়ে তুলেছিলেন, যেখানে সরকারি বেসরকারি সকল প্রকল্পের অনুমোদনের জন্য তারেক রহমানকে নাকি 10% কমিশন দেওয়া হতো। এই জন্য তারা তারেক রহমানকে 10% তারেক বলে ট্রল করে থাকে। আর শুধু যে এইটা আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল বিষয়টা এমন নয়, বিএনপির অনেক নেতাও এটা স্বীকার করে নিয়েছিলেন, স্পেশালি বিএনপির প্রমিনেন্ট নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও সেই 10% নিয়ে নানা সময় আলাপ আলোচনা তুলেছিলেন। ঢাকার শহরে ঘুরলে একটা নাম বলে না যে কি 10% অমুক, এই মহানগরীতে ওদের নামের আগেই বিশেষণ যুক্ত হয়ে গেছে। এখন এটা আমি বলি নাই, আমি নাম উচ্চারণও করতে চাই না, কিন্তু ও 10% বললেই বলে দেবে নাম। এন্ড স্যাডলি 17 বছর পর বিএনপি ক্ষমতায় ফিরলেও ক্ষমতায় আসছে প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, বিএনপি এখনো এই প্রশ্ন জাতির কাছে ক্লিয়ার করতে পারে নাই ওই হাওয়া ভবনের ভিতর আসলে কি হতো, হাওয়া ভবন আসলে কি ছিল, বা সহজ করে বললে আওয়ামীদের যে হাওয়া ভবনের ন্যারেটিভ সেই ন্যারেটিভ বিএনপি ভাঙতে পারে নাই। ফলত এই যে সংসদ ভবনের সংসদীয় কেনাকাটাকে কেন্দ্র করে যে হরিলুট হচ্ছে, সেই হরিলুটকে নিয়ে আওয়ামী লীগের যে অ্যাক্টিভিস্টরা আছে, সে অ্যাক্টিভিস্টরা আমাদের মতো যারা আমরা জুলাই নিয়ে অ্যাক্টিভিজম করেছি, জুলাই আন্দোলনের পক্ষে থেকেছি, জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে অ্যাক্টিভিজম করেছি বা এখন অ্যাক্টিভিজম করে যাচ্ছে, সেই জুলাইকে কেন্দ্র করে তাদেরকে তারা নানা ধরনের থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে যে তোরা তো হাওয়া ভবন দেখিস না, তাই হাওয়া ভবন 2.0 এর জন্য রেডি হ, আর আগামীর বাংলাদেশে যে লুটপাট হবে এর জন্য দায়ী থাকবি তোরা জুলাই রাজাকাররা। হতাশার সাথে বলতে হয় তাদের মুখে এই বয়ানগুলো শুনতে হচ্ছে যারা বাংলাদেশকে আলটিমেটলি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। একই সাথে এটা আমাদের জন্য হতাশার যে জুলাই আগস্ট জুড়ে আমরা যে রক্ত দিয়েছি, এত রক্তপাত, এত ত্যাগ, এত ইনজুরি, প্রায় 1500 জীবন, 150+ শিশুর জীবন, একই সাথে প্রায় 20,000 মানুষ আহত হয়েছে। আমাদের মধ্যে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, সেই নতুন বাংলাদেশে যখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয় আর ওই ডেমোক্রেটিক সরকার দুর্নীতি শুরু করে, যেটা আমাদের পুরো অভিপ্রায়ের বিরুদ্ধে বা যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল না, যেখান থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এত মানুষ জীবন দিয়েছি। যাই হোক, আজকের আলোচিত খবর হলো সংসদের কেনাকাটায় হরিলুট। আর কি পরিমাণ লুটপাট হয়েছে দেখেন। 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেয়া হয়েছে নিম্নমানের ব্যাগ। 3,000 টাকার কার্ড রিডারের দাম নেওয়া হয়েছে 21,500 টাকা। 3,38,000 টাকার SLR ক্যামেরার বডির দাম নেওয়া হয়েছে 7,09,500 টাকা। এই ধরনের 4টি ক্যামেরার বডির দেওয়া হয়েছে 28,38,000 টাকায়। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে তার জন্য সরকারের কাছ থেকে দাম নেওয়া হয়েছে 58,44,130 টাকা। প্রকৃতপক্ষে এসব আইটেমের দাম ধরা, এসব আইটেমের দাম সব মিলিয়ে 20 লাখের কম, মানে প্রায় 3 গুণের মতো দাম ধরা হয়েছে। এইরকম হরিলুটি চলেছিল সংসদের কেনাকাটায়। এরপর দেখেন 78,000 টাকা লেন্স কিনেছে 1,24,000 টাকা দিয়ে। এভাবে প্রত্যেকটা গ্যাজেটে 3 থেকে 5 গুণ বেশি পর্যন্ত দাম ধরা হয়েছে। আর প্রথম দুর্নীতিটা শুরু করেছে বা প্রথম দুর্নীতির খবর আসছে সংসদের কেনাকাটা দিয়ে। চিন্তা করেন, সবচেয়ে বড় আইরনি কি জানেন? যে বিডি নিউজ 24 খবরটা আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি, এর জন্য হয়তো আগামীকাল আমাকে তুলে নিয়ে যেতে পারে সাদা পোশাকের ডিবি। অথচ যে বিডি নিউজ 24 এই খবরটা ছাপছে তাদেরকে কিছু করবে না। আপনারা হয়তো মনে করতে পারেন আমি একটু বাড়িয়ে বলছি, কিন্তু ঠিক এইরকম জিনিসটাই ঘটেছে হাসান নাসিম নামক এক অনলাইন অ্যাক্টিভিস্টের সাথে, যে ডেল্টা লেন্সের একটা কার্টুন নিজের পেজে শেয়ার করেছে। নিজের পেজে এই কার্টুন শেয়ার করার কারণে তাকে ডিবি এসে তুলে নিয়ে গেছে। ইভেন তাকে মামলা দিয়েছে 25 ধারায়, এখনো জামিন দেওয়া হয় নাই। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট ছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যখন নাসিমকে ডিবিয়ে তুলে নেয় তখন বিএনপির এই সময়ের দুধের মাসিরা বলার চেষ্টা করতেছে বাক স্বাধীনতার লিমিট থাকা উচিত, মানে তারা নাসিমের এই গ্রেপ্তারের বৈধতা উৎপাদন করার চেষ্টা করতেছে। এখন যারা বিএনপি করেন কিংবা নব্য কোচি বিএনপি হয়েছেন কিংবা বিএনপিকে খুব চাটতে ভালো
ভালো লাগে। তাদের কাছে যদি এই প্রশ্নটা করি, বিএনপির এই লুটপাটের মানে সংসদীয় কেনাকাটা লুটপাটের আপনাদের কি ব্যাখ্যা থাকবে? প্রশ্ন তোলার কারণে আমাকে জঙ্গি, গুপ্ত, রাজাকার, হ্যান যা ইচ্ছা তা বলবেন, কিন্তু এটা তো এড়ায় যেতে পারবেন না সংসদের কেনাকাটায় লুটপাট হয়েছে। তাহলে আপনি সেই লুটপাট নিয়ে প্রশ্ন করবেন না কেন? এই লুটপাটের টাকা কি আপনার টাকা না? এই লুটপাটের টাকা থেকে কি 1 টাকা আপনি ভাগ পাচ্ছেন? আওয়ামী লীগ আমলে হরিলুট হয়েছে। একজনের যুক্তরাজ্যের মতো জায়গায় 300টার মতো বাড়ি আছে। স্বামী ওসমানরা লাক্সারি লাইফ লিড করতেছে। কিন্তু আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগেরও তো এরকম প্রোপাগান্ডা সেল ছিল। আওয়ামী লীগেরও তো এই সাধারণ মানুষ, আওয়ামী সমর্থকরা বৈদ্যুৎ উৎপাদন করছে। তারা কয় টাকা পাইছে? এখন যদি আপনারা এই লুটপাটের এগেনস্টে, সংসদের কেনাকাটার বা আগামী প্রকল্পে লুটপাটের এগেনস্টে প্রতিবাদ না করেন, একটা সময়ে আল্লাহ না করুক বিএনপির যদি পতন ঘটে, এই নেতারা যারা বিদেশ থেকে এসে এখন এমপি হয়েছে তারা আবার বিদেশ চলে যাবে। তাদের দ্বৈত নাগরিকত্ব আছে। এবার নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেকে নির্বাচন করছে, তারা আবার বিদেশ চলে যাবে। কিন্তু আপনার কি লাভ হবে? আপনার টাকা লুটপাট করে তো সে বিদেশের লাক্সারি লাইফ লিড করবে। আপনি দল করেন, সমস্যা নাই, কিন্তু এই নীতিগত জায়গাটা থেকে অন্তত পক্ষে দলকে তো প্রশ্ন করুন। বাংলাদেশে বাস্তবতা হলো আমরা যারা এরকম দুর্নীতি লুটপাটের এগেনস্টে কথা বলবো, আমরা যারা এরকম অন্যায় অবিচারগুলোর বিরুদ্ধে কথা বলবো, তাদেরকে নানা ধরনের ট্যাগ দেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হবে, কিন্তু দুর্নীতি বন্ধ করার চেষ্টা করা হবে না। অথচ দরকার হচ্ছে এই দুর্নীতি বন্ধ করা। দুর্নীতি যদি বন্ধ করেই ফেলে তাহলে তো আমাদের আর এগুলো নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের আর মুখ বন্ধ করার প্রয়োজন পড়ে না। তো দুর্নীতি বন্ধ করার চেষ্টা না করে আমাদের মুখ বন্ধ করাতে ব্যস্ত থাকবে যে কোনো সরকারই, আর আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হবে। এবং এটা হাসিনা স্টাইলে বিএনপি করবে, এটা তখনই আমরা বুঝে গিয়েছি যখন আমরা দেখেছি বিএনপি মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যারকে জিজ্ঞেস করতে চাই, সংবিধানের কোন অনুচ্ছেদের কোন আইন অনুসারে বা কোন সংবিধান অনুসারে সংসদের কেনাকাটায় সাংবিধানিক ভাবে এই সকল লুটপাট করা হচ্ছে? স্যার উত্তর আছে কি? এই জাতির দুর্ভাগ্য যে সব মন্ত্রীরা একের পর এক এই জাতির সাথে মিথ্যে কথা বলতেছে। জ্বালানি মন্ত্রী গত 1 মাস ধরে বলতেছে জ্বালানি তেলের কোনো সংকট নাই। সংকট না থাকলে 1 মাস ধরে পাম্পের এই দীর্ঘ লাইন কেন? প্রতিমন্ত্রী আবার মন্ত্রী থেকে 2 গাঁটি সরেশ বলতেছে বাংলাদেশের স্মরণকালের সবচাইতে বেশি জ্বালানি তেলের রিজার্ভ আছে। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এখন রিজার্ভ থাকলে পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন গত 1 মাস ধরে? এই ভোগান্তিগুলো কেন মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না? মানুষ কেন তাদের এই ক্ষোভগুলো ঝাড়তেছে? কিন্তু সংসদে তেল আছে, কিন্তু আমাদের পাম্পে তেল নাই। সন্ধ্যা থেকে শুরু করে সকাল 5টা 9টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি তৈলের জন্য। চীনা 1 ঘন্টা তৈল দিয়ে বন্ধ করে দিয়েছে। তেল শুধুমাত্র সংসদে আছে, যে যত তেল মারতে পারতেছে সে ততই লাভবান হচ্ছে। মানে কি বলবো, হাওয়া নাই, রোদ্রে পড়তেছি, এরপরে একটু পরে মোটরসাইকেল ধাক্কাইতেছি। এই ফিলিংসটা বলার মতো না, এই জীবনে নতুন এক অভিজ্ঞতা। মুতুরিকো তেল আছে না, ওই জায়গায় সব তেল, আর এই জায়গায় তেল সংকট নেই। আমরা 14 রাস্তায় আমাকে অফিসে আমাকে কাম খাই নাই। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। মিথ্যা বললে তো মানুষ সত্য মিথ্যা মিক্স করে বলে, যাতে জনতা কনফিউজ হয়, জনতা যাতে ধরতে না পারে ও সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। কিন্তু এরা মানে ট্রাম্পের মতো, হাসিনার মতো কনফিডেন্সের সাথে মিথ্যা বলতেছে। অথচ দেখেন ক্রুড অয়েলের অভাবে আমাদের দেশের সবচেয়ে বড় রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় সার কারখানা বন্ধ হয়ে গেছে, একের পর এক প্রায় সব সার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তবু কনফিডেন্স নিয়ে এরা বলতেছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নাই। একদিকে বলতেছে সংকট নাই, আবার অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। সংকট না থাকলে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কেন? গত 1.5 বছরে তো বাড় নাই। এখন যদি সংকট না থাকে তাহলে দাম বাড়বে কেন? এটা একটা আরেকটার বিপরীত না? সবচেয়ে হতাশার খবর কি জানেন? যুগান্তরের রিপোর্টে আমরা দেখতেছি দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার। আরেকটা রিপোর্টে দেখি দেশীয় কোম্পানির ট্যাঙ্কারে উপচে পড়ছে পেট্রোল অকটেন, নিচ্ছে না সরকার। ওদের থেকে সরকারের তেল নেওয়ার কথা, কিন্তু সরকার তেল নিচ্ছে না, ফলে ওদের ট্যাঙ্কারে তেল রাখার জায়গা নাই। অপরদিকে নতুন একটা জাহাজ এসে দাঁড়ায় আছে, সেই জাহাজ তারা আনলোড করতে পারতেছে না, কারণ তাদের ট্যাঙ্কার গুলো, তাদের রিজার্ভার গুলো অলরেডি ফুল হয়ে আছে। তো সরকার দেশীয় কোম্পানি থেকে তেল নিচ্ছে না। অপরদিকে দেশের মানুষ ভোগান্তিতে পড়তেছে, ঘন্টার পর ঘন্টা তাদের প্রোডাক্টিভ আওয়ার নষ্ট করতেছে তেলের জন্য। কিন্তু যখন দেখেন মন্ত্রী সংসদে দাঁড়ায় বলতেছে তেলের কোনো সংকট নাই, আপনি আবার পাম্পে গিয়ে তেল পাচ্ছে না, তখন তো এটা নিহাত জনগণের সাথে ফাইজলামি, জনগণের সাথে বাটপাড়াই। সো এই বাটপাড়াই, এই মিথ্যার আশ্রয়টা সরকার কেন নিচ্ছে? যদি অনেস্টলি তেলের মজুদ থাকে, যদি অনেস্টলি কোনো সংকট না থাকে, একের পর এক সার কারখানা বন্ধ হয়ে যাবে কেন? সরকার কেন তেলের যোগান দিতে পারবে না? শ্রমিক পরিবহন যারা আছে তারা আবার নতুন করে গাড়ি ভাড়া বাড়ানোর জন্য দাবি তুলছে।
বলছে কেন আপনি আবার তেলের দাম বাড়াইছেন। সো এটা তো আপনি যখন ক্লেম করতেছেন তেল আছে, এই দাবির সাথে যখন আপনি তেলের দাম বাড়াচ্ছেন, যখন আমি গ্রাউন্ডে গিয়ে তেল পাচ্ছি না, একটা তো আরেকটার বিপরীত, একটা তো আরেকটার সাথে মিলে না। সো আপনি কেনই মিথ্যা আশ্রয় নিচ্ছেন, মানুষকে কেনই বোকা বানাচ্ছেন, মানুষকে দেখতেছেন না জিনিসটা। এই মিথ্যা প্রতারণা জনগণের সাথে করার চাইতে জনগণের সাথে ট্রান্সপারেন্ট থাকলে বরঞ্চ জনগণের সমর্থন পাওয়া যায়। মিথ্যা প্রতারণা করে জনগণের মিথ্যা প্রতারণা করে লং টাইমে জনগণ আপনার পাশে আপনি পাবেন না। আপনি অনেস্ট থাকেন যে ক্রাইসিসটা চলতেছে এই ক্রাইসিসকে আমরা এইভাবে সলভ করার চেষ্টা করতেছি। আপনি একটা রুট মানুষকে দেখান যাতে করে মানুষ আপনার উপর আস্থা ফিরে পায়। এরপর দেখেন সারা দেশে লোডশেডিং এর কি বিভৎস দশা। কোথাও কোথাও 12 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে। রুরাল এলাকাগুলোতে লোডশেডিং এ মানুষ অতিষ্ঠ। এর মধ্যে রয়েছে তীব্র গরম, আর তীব্র গরমে যখন লোডশেডিং হচ্ছে মানুষের কষ্ট কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। একই সাথে এক মাসে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 2 বার, মাত্র 12 কেজি গ্যাসের দাম প্রায় 2000 টাকা করা হয়েছে। এদিকে মন্ত্রী বলতেছে দেশে গ্যাসের মজুদ আছে 12 বছরের বেশি, তাইলে দাম বাড়লো কেন পরপর 2 বার? হাসিনা মিথ্যা কথা বলতো ঠিক আছে, কিন্তু দেশের মানুষকে খুশি রাখার জন্য হাসিনা কিন্তু নানা ধরনের রেসিপি দিত। কাঁঠালের বার্গার, মিষ্টি কুমড়ার বেগুনি, আবার শুকনা মরিচ কি ভিজাইতে যায় বর্ষাকালে কি খাইতে, এই ধরনের নানা ধরনের রেসিপি দিত। তো আপনারাও তো হাসিনার মতোই মিথ্যা কথা বলতেছেন, তাইলে এই রেসিপি গুলা দেয়া বাকি রাখছেন কেন? এখন থেকে সাথে করে রেসিপি গুলাও দিয়েন, ডিজেলের সাথে পানি মিশায়া ব্যবহার করা যায় কিনা, অকটেন পেট্রোলের সাথে কেরোসিন মিশায়া পানি মিশায়া এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় কিনা, এরকম রেসিপি দিলে কিন্তু খুব একটা খারাপ হয় না। সরকারের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে, জনগণকে নিয়ে আপনারা এই তামাশা বন্ধ করুন। মানুষ এমনিতে ভোগান্তিতে আছে, এমনিতে সাফার করতেছে, মানুষ প্রচুর ত্যক্ত বিরক্ত, তার উপর আপনাদের এই তামাশা, জনগণকে নিয়ে এই মজা, এই মিথ্যাচার তাদের কষ্ট আরো বাড়ায় দিচ্ছে। এটা কিন্তু জনগণের কষ্টকে প্রশমন বা জনগণের ক্ষোভকে প্রশমন করতেছে না। হয়তো আপনারা আপনাদের ওই যে চাটাচাটি সারাউন্ডে আছেন, যারা আপনাদেরকে চাটে, আপনাদের সমর্থক প্রসমর্থক, আপনাদের সুসময় দুধের মাসি, তাদের কার্যকলাপ দেখে আপনারা হয়তো সেটা ফিল করতে পারতেছেন না, কিন্তু দেশের প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষ আপনাদের সকল কর্মকাণ্ডের প্রতি ব্যাপক ক্ষিপ্ত হয়ে আছেন। আপনারা হয়তো সংসদে একটা গৃহপালিত বিরোধী দল পেয়ে যাতা করতে পারতেছেন, বিরোধী দল আপনাদেরকে ওইভাবে প্রশ্নের সম্মুখীন করতে পারতেছে না, কিন্তু রিয়েল সিনারিও রুরাল এলাকা থেকে শুরু করে সকল জায়গায় আপনাদের উপর মানুষ কিন্তু ব্যাপক ক্ষিপ্ত। মানুষের সাথে মিথ্যা না বলে একটা সমস্যা যে চলতেছে, আমরা যে একটা ক্রাইসিসের মধ্যে আছি এটা স্বীকার করেন, স্বীকার করে সেটা সমাধানের পথ বের করে সেটা সমাধানের চেষ্টা করেন। আপনি যখন প্রবলেম স্বীকারই করবেন না, তখন এটা প্রকাশ করে যে আপনি সেটা সমাধানের পক্ষে কাজ করবেন না। তো চলো, আমার একটা সংকট আছে, এটা স্বীকার করেন, স্বীকার করে মানুষের সামনে প্রকাশ করেন, এবং আপনাদের এই যে চলমান সংকট এটা সলভ করার জন্য, এটা সমাধান করার জন্য আপনাদের কাছে যে পরিকল্পনাগুলো আছে, ইভেন আপনারা যে কাজগুলো করতেছেন সেই সমাধান করার জন্য মানুষের কাছে তুলে ধরেন। ট্রান্সপারেন্ট থাকেন যে ভাই এই সমস্যার সমাধানের জন্য আমরা এইভাবে চেষ্টা করতেছি, আপনারা একটু আমাদের পাশে থাকেন, আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে উতরে যাব। যেহেতু সমস্যাটা গোটা বিশ্ব জুড়েই, জ্বালানি সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে না, এগুলো ঠিক করতে হবে। সেগুলো ঠিক করার জন্য আপনাদের কাছে যদি কোনো প্ল্যান থাকে, আপনারা যদি এই প্ল্যান ওয়াইজ অলরেডি কাজ করতেছেন, তাহলে সেটা মানুষকে জানান, মানুষকে একটু আশা দিন, মানুষকে একটু স্বস্তি দিন। সাধারণ মানুষের সাথে এই তামাশা করা বন্ধ করুন। এটা রাজনীতি না, এটা জাস্ট অপরাজনীতি। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন, যাতে আমরা এরকম আরো ভিডিও তৈরি করতে পারি। আমাদেরকে সাপোর্ট করতে পারেন www.afsadquest.com এ গিয়ে। আপনাদের সাপোর্টে আমরা এরকম ভিডিও বানাতে পারছি। ইউর সাপোর্ট ম্যাটার।